হাই, আমার ইউটিউবে আপলোড করা এখন পর্যন্ত যে 3টা ভিডিও এগুলো যদি আপনারা দেখেন তাহলে একটা জিনিস খেয়াল করবেন যে আমি বাইরে ভিডিও করতে পছন্দ করি, অন লোকেশনে, আউটডোরে। তো এটার একটা অ্যাস্থেটিক ভ্যালু অবশ্যই আছে, বাট অ্যাস্থেটিক ভ্যালুর চেয়েও ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে আমি একটা স্টুডিও সেট আপের ঝামেলায় যেতে চাচ্ছিলাম না। আমার কাছে ব্যাপারটা খুব একটা প্যারা লাগতেছিল, সত্যি কথা যেটা, যে একটা স্টুডিও সেট আপ জায়গার জন্য, ইকুইপমেন্টের জন্য। তো পরে ধীরে ধীরে রিয়েলাইজ করলাম যে আসলে একটা স্টুডিও সেট আপ ছাড়া এই টাইপের ভিডিও করা মুশকিল। স্পেশালি এই যে এখন যে ভিডিওটা আমি করতে বসলাম, এটার জন্য আমার সামনে একটা ল্যাপটপ থাকা দরকার, এরকম একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দরকার। আবার আমার এত সৌভাগ্যও নাই যে আমি প্রতিনিয়ত রেগুলারলি কোথাও যাচ্ছি যেখানে গিয়ে আমি ভিডিওটা করতে পারবো। তো এই জন্য একটা মেকশিফট স্টুডিও দাঁড় করানোর চেষ্টা করলাম আর কি। তো আজকের ভিডিও টপিক হচ্ছে বজ্রপাতের ছবি কিভাবে তুলবেন, হাউ টু ক্যাপচার লাইটনিং ফটোস, রাইট? তো এটার জন্য থাম্বনেইলে যে ছবিটা আমি দিয়েছি, এই ছবিটা আমাকে সোশ্যাল মিডিয়ার ভাষায় কিছুটা ভাইরাল করে। এই ছবিটা ভাইরাল হয়। তো ভাইরাল হওয়ার কারণে আমি অনেক মজার মজার জিনিস দেখতে পাই। এই ছবিটা শেয়ার হয়, অনেকেই শেয়ার দেয় এই ছবিটা, ইনক্লুডিং সাম লোকাল নিউজ মিডিয়াস, লাইক থাকে না যে ফেসবুক নিউজ মিডিয়াস লোকাল, ওরকম কিছু নিউজ মিডিয়া এটাকে শেয়ার দেয় এই ক্যাপশনটা দিয়ে যে আল্লাহর গজব নামছে, আল্লাহর গজব পড়ছে বা কিয়ামত চলে আসছে। তো গজব না, এতগুলা বজ্রপাত যদি এক সময় এক জায়গায় হইতো তাহলে প্রবাবলি সেটা গজব হইতো, কিন্তু ফরচুনেটলি এটা গজব বা কিয়ামত না। কারণ হচ্ছে এই ছবিটাতে একসাথে এতগুলা বজ্রপাত হয় নাই। এটা হচ্ছে স্ট্যাকড ইমেজ, মানে হচ্ছে একটা লম্বা সময় ধরে অনেকগুলো ছবি তুলে সেখান থেকে অনেকগুলো বজ্রপাতের ছবি একসাথে করে একটার পরে একটা স্ট্যাক করে একটা ছবি বানানো, এই আর কি, গজব না। তো এবার আসি হচ্ছে কিভাবে তুলবেন। তো কিভাবে তুলবেন সে প্রশ্নের প্রথম উত্তর হচ্ছে কখন তুলবেন, রাইট? অবশ্যই বর্ষাকালে তুলবেন বজ্রপাতের ছবি, কিন্তু ঘোর বর্ষাকাল যখন, আষাঢ় শ্রাবণ মাস বা এই আশপাশে, এই সময়টায় আপনি বজ্রপাতের ছবি খুব একটা ভালোভাবে তুলতে পারবেন না। কারণ হচ্ছে এই সময় বজ্রপাত কম হয়, বৃষ্টি হয় বাট বজ্রপাত কম হয়। আর যদিও বা হয় সেটা হচ্ছে আপনার বৃষ্টি এবং মেঘের আড়ালে হয়। তার মানে হচ্ছে বজ্রপাতটা এরকম ক্রিস্প, একদম কড়কড়া যে বজ্রপাতের লাইনগুলো আমরা দেখি ওটা আসবে না, ওটা একটা গ্লোর মতো আসবে। তো যে কারণে বজ্রপাতের ছবি তুলতে হবে হচ্ছে বর্ষাকালের আগে বা পরে, মানে প্রি মনসুন বা পোস্ট মনসুন, ধরেন মার্চ এপ্রিল মাস বা অগাস্ট সেপ্টেম্বর মাস, এই সময় আপনি বজ্রপাতের ছবি ভালো তুলতে পারবেন। সময়টা অবশ্যই সন্ধ্যার পরে। হ্যাঁ, দিনের বেলাতেও বজ্রপাত হয়, আপনি দিনের বেলাও বজ্রপাতের ছবি তুলতে পারবেন, কিন্তু সন্ধ্যার পরে তুললে ভালো, ড্রামাটা বেশি আসবে। এখন আপনার কখন তুলবেন এবং সিজন আপনি জানেন, কিন্তু তারপরেও বজ্রপাতের ছবি তোলার জন্য আপনাকে তো অপেক্ষা করতে হবে, এবং এটা খুবই আনসার্টিন একটা জিনিস। তো এটা কখন হতে পারে এটা জানার জন্য আপনি বিভিন্ন অ্যাপস ব্যবহার করতে পারেন। যেমন উইন্ডিতে আপনি দেখতে পারেন যে ফোরকাস্ট দেখতে পারেন, গুগলকে নর্মাল সার্চ করলেও হবে লাইটনিংয়ের জন্য যে কোনো ফোরকাস্ট আছে কি না। এবং কিছু অ্যাপস পাওয়া যায়, ডেডিকেটেড অ্যাপস পাওয়া যায় প্লে স্টোর বা অ্যাপ স্টোরে, লাইটনিং ট্র্যাকার টাইপের কিছু অ্যাপস পাওয়া যায় যেগুলো শুধুমাত্র লাইটনিংয়ের ওপরেই ফোরকাস্ট করে। তো এগুলো থেকে আপনি একটা পূর্বাভাস পাবেন, একটা ফোরকাস্ট পাবেন। ওইটাই কি সব, মানে ওইটাতে বলা আছে মানেই কি আপনার লাইটনিং হবেই না? ইটস নট গ্যারান্টেড, এটার কোনো গ্যারান্টি নাই। তো এরকম অ্যাটলিস্ট আপনার একটা আইডিয়া থাকলো যে হওয়ার সম্ভাবনা আছে, এরকম কয়েকবার ট্রাই করলে একবার না একবার আপনি লাইটনিংয়ের ছবিটা পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে সেফটি। ফটোগ্রাফি একটা খুবই প্যাশনেট একটা ব্যাপার। অনেকেই এই প্যাশনের পয়েন্ট অফ ভিউ থেকে, প্যাশনের জায়গা থেকে একটু বেশি করে ফেলে, বেশি আগ্রহ দেখিয়ে ফেলে, যে কারণে সে সেফটিটা কম্প্রোমাইজ করে। এটা করার মাধ্যমে অনেকেই ইনজিউর্ড হয়েছে, বাজে রকমের ইনজিউর্ড হয়েছে, বা গিয়ারের ক্ষতি হয়েছে, ক্যামেরা নষ্ট হয়েছে, এমনকি জানও গেছে, এরকম ঘটনাও আছে। তো সেফটিটা কম্প্রোমাইজ করা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। বজ্রপাত খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার, বজ্রপাতে প্রতি বছর অনেক মানুষ মারা যায়। তো যে কারণে ছবিটা তুলতে হবে আপনাকে কোনো একটা রুফের নিচে, মানে একটা বিল্ডিংয়ের ভেতরে, সোজা কথা। উঁচু একটা বিল্ডিং হলে ভালো, কারণ হচ্ছে আপনার সামনে ওপেন হরাইজন থাকতে হবে, খোলা জায়গা থাকতে হবে। তো একটা বিল্ডিংয়ের উপরে যেখানে আপনি ওয়েল প্রোটেক্টেড, শুধু আপনি না, আপনার ক্যামেরাকেও প্রোটেকশনটা দিতে হবে
বজ্রপাত মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, বাতাসের স্প্ল্যাশ আসবে বৃষ্টির, প্রচণ্ড ঝড়ো বাতাস থাকতে পারে। সো আপনার ক্যামেরাটাকেও বাঁচানো মানে দরকার আছে। এর পাশাপাশি আপনি যেহেতু লম্বা সময় ধরে ছবি তুলছেন, সো আপনার বৃষ্টির ফোঁটা এসে যদি আপনার লেন্সে একটা দুইটা ফোঁটা পড়ে, তাহলে আপনার ছবিটাও ঝাপসা হয়ে যাবে পরের ছবিগুলো। তো সেটাও খেয়াল রাখতে হবে। এইসব কারণে আপনাকে একটু সেফ জায়গা থেকে, মানে হচ্ছে কোনো একটা বিল্ডিং থেকে প্রেফারেবলি ছবি তোলার চেষ্টা করতে হবে, অবশ্যই খোলা জায়গায় না। নেক্সট হচ্ছে কম্পোজিশন। তো কম্পোজিশন এটা কমপ্লিটলি পার্সোনাল প্রেফারেন্স। আপনি কীভাবে কম্পোজ করে আপনি ছবি তোলার চেষ্টা করবেন, এটা পার্সোনাল প্রেফারেন্স। বাট একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি যেহেতু অনেক বড় জায়গা জুড়ে ওপেন হরাইজনে আপনি একটা ছবি তোলার চেষ্টা করবেন, সো আপনার শহরে হলে আপনাকে উঁচু জায়গায় চলে যেতে হবে, কারণ সামনে বিল্ডিং টিল্ডিং, আপনি তো ওপেন হরাইজন পাচ্ছেন না, খোলা আকাশ পাচ্ছেন না। তো প্রেফারেবলি কোনো একটা উঁচু বিল্ডিংয়ের বারান্দার পাশে বা জানালার পাশে এরকম একটা জায়গা থেকে আপনি ছবি তোলার চেষ্টা করবেন, কম্পোজিশনটা করার চেষ্টা করবেন। গ্রামে হলে আপনি একটা সাইক্লোন সেন্টারে চলে যেতে পারেন, বা স্কুলে কোনো 4-5 তলা স্কুল যেগুলো হয় ওরকম একটা স্কুলে চলে যেতে পারেন। আর আমি যেভাবে কম্পোজ করি আমার ছবিগুলোকে, সেটা হচ্ছে আমি 3 ভাগের 1 ভাগ রাখি ফোরগ্রাউন্ড, মানে আকাশের নিচে, সেটা শহর হতে পারে, নদী হতে পারে, আর 3 ভাগের 2 ভাগ রাখি আকাশ। কিন্তু এটা সম্পূর্ণ আপনার পার্সোনাল প্রেফারেন্স, আপনি যেটা পছন্দ করেন সেভাবে তুলবেন। এরপরে হচ্ছে ক্যামেরা গিয়ার। তো ক্যামেরার কথা বললে এক কথায় সহজ উত্তর দিয়ে দিই, যে কোনো ক্যামেরা দিয়ে আপনি এই রকম বজ্রপাতের ছবি তুলতে পারেন। মোবাইল দিয়ে তুলতে পারেন, ডিএসএলআর দিয়ে তুলতে পারেন, মিররলেস দিয়ে তুলতে পারেন, পয়েন্ট অ্যান্ড শ্যুট ক্যামেরা দিয়েও তুলতে পারেন। হ্যাঁ, কোয়ালিটি ভ্যারি করবে, আপনার একটা ভালো ক্যামেরা আর একটা মিড রেঞ্জের ক্যামেরার মধ্যে কোয়ালিটি ভ্যারি করবে, বাট সেটা খুব না। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে, এটা যেহেতু আপনি শিখতে চাচ্ছেন, তো প্রথম ছবিটাই নিশ্চয়ই আপনি বিশ্বজয়ী কোনো ছবি তোলার চেষ্টা করবেন না। সুতরাং শেখার জন্য আপনি যে কোনো ক্যামেরা ব্যবহার করতে পারেন, কারণ আপনি ছবিটা অ্যাটলিস্ট তুলতে পারবেন। আমি যে ছবিটা থাম্বনেইলে, এই ছবিটা সনি আলফা 6000 ক্যামেরা দিয়ে তোলা, ওইটার কিট লেন্স এবং ওই ক্যামেরাটা দিয়ে তোলা, 1650 কিট লেন্স এবং সনি আলফা 6000, ওয়ান অফ দ্য মোস্ট বাজেট সেট আপ। সো আপনি যে কোনো ক্যামেরা দিয়ে এই ছবিটা তুলতে পারবেন। শুধুমাত্র খেয়াল রাখতে হবে যে একটা ওয়াইড লেন্স ব্যবহার করবেন, কারণ আপনি অনেক বড় একটা এলাকা জুড়ে ছবিটা তোলার চেষ্টা করবেন। লাইটনিং অনেকখানি এলাকা জুড়ে হয় এবং আকাশে অনেক উপর থেকে আসার সম্ভাবনা থাকে, ফলে আপনি যদি ম্যাক্সিমাম ড্রামাটা ক্যাপচার করতে চান, একটা ওয়াইড লেন্স ব্যবহার করবেন। 16 মিলিমিটার বা 20 মিলিমিটার, অ্যাটলিস্ট 24 মিলিমিটারের মধ্যে নিচে থাকবেন। এবার আসি ক্যামেরা সেটিংসে। যেটা বললাম যে আমি খুব রাশ করার চেষ্টা করছি, আমি একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করছি, সো আমি খুব ডিটেইলে ইনডেপথে কোনোটাই যাচ্ছি না। আমি ধরে নিচ্ছি আপনি ক্যামেরা সেটিংসের বেসিকগুলো জানেন, মানে একটা লং এক্সপোজার ছবি কি, লাইট ব্যালেন্স কিভাবে হয়, আইএসও, অ্যাপারচার, এক্সপোজারের সম্পর্কটা কি, এগুলো আপনি জানেন, রাইট? তো সেইটা ধরে আমি আপনাকে শুধুমাত্র বজ্রপাতের ছবি তোলার জন্য যে ব্যাপারগুলো খেয়াল রাখতে হয় সেটা বলছি। প্রথমত, আপনি যে বজ্রপাতের ছবিটা তুলবেন, সে ছবিতে বজ্রপাতের ইয়েটা কীরকম হবে, ইন্টেন্সিটিটা কীরকম হবে, ওইটা কতটুকু ব্রাইট হবে, এইটা ডিপেন্ড করবে অ্যাপারচার ভ্যালু এবং আইএসওর উপরে। আর আপনার ফোরগ্রাউন্ডের লাইট কীরকম হবে, এইটা ডিপেন্ড করবে এক্সপোজার টাইমের উপরে। আমি ক্লিয়ার করে বলি। ধরেন আপনি একটা ক্যামেরাটা সেট করেছেন হচ্ছে 4 সেকেন্ড এক্সপোজার টাইম, 4 সেকেন্ড এক্সপোজার টাইম। অ্যাপারচার ধরেন আপনি দিয়েছেন হচ্ছে 8 বা 6, আর আইএসও আপনি রেখেছেন হচ্ছে 200, রাইট? এই সেট আপে আপনি ছবি তুলেন। এখন আপনি ছবিটা যদি তোলেন, আপনি দেখলেন যে আপনার যে মিটারিং, সে মিটারিংয়ে আপনাকে এটা নিউট্রাল ভ্যালু দেখাচ্ছে। ফর এক্সাম্পল, যে আপনার এটা হচ্ছে 00, আপনার ক্যামেরার এইটা হচ্ছে নিউট্রাল ভ্যালু। এখন এটার মধ্যে যদি একটা বজ্রপাত আসে, সে বজ্রপাতটা যদি খুব বেশি ব্রাইট হয়ে যায় বা খুব বেশি ডার্ক হয়ে যায়, তাহলে সেটাকে কন্ট্রোল করার জন্য আপনি যদি এক্সপোজার ভ্যালু চেঞ্জ করেন, মানে হচ্ছে আপনার এক্সপোজার টাইমটা আপনি 4 সেকেন্ড থেকে মানে বাড়িয়ে 8 সেকেন্ড করেন, বা 4 সেকেন্ড থেকে কমিয়ে 2 সেকেন্ড করেন, তাহলে আপনার বজ্রপাতের লাইটের কোনো চেঞ্জ আসবে না। কেন? কারণ হচ্ছে এইটা বজ্রপাতটা ওই 2 সেকেন্ড বা 4 সেকেন্ডের মধ্যে একটা মোমেন্টারিলি একটা লাইট, যেটা আপনি যতই এক্সপোজার টাইম চেঞ্জ করেন ওইটা ওই মোমেন্টারিলি আসবে।
সো বজ্রপাতের আলোটাকে চেঞ্জ করার জন্য, ভ্যালুটাকে চেঞ্জ করার জন্য আপনাকে চেঞ্জ করতে হবে অ্যাপারচার বা আইএসও। ধরেন আপনার বজ্রপাতের ছবি, আপনার নর্মালি ছবি ঠিক আছে, ফোরগ্রাউন্ড ঠিক আছে, বাট বজ্রপাতটাকে একটু ডার্ক মনে হচ্ছে, এটাকে আপনি আরেকটু ব্রাইট করতে চান, সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, আইদার অ্যাপারচার ভ্যালুটা মানে ওয়াইড ওপেন করতে হবে আরও। ধরেন আপনি অ্যাপারচার রেখেছিলেন 6, সেটাকে আপনার কমিয়ে নিয়ে আসতে হবে 4 বা 3.5 এরকম একটা ভ্যালুতে নিয়ে আসতে হবে। অথবা ধরেন আপনার অ্যাপারচার ভ্যালু লোয়েস্ট আছে, যেমন যেটা বললাম যে আমার সনি 1650, এই লেন্সটার অ্যাপারচার মিনিমাম অ্যাপারচার ভ্যালু হচ্ছে 3.5, রাইট? তো আপনি এর নিচে আর যেতে পারছেন না বা এর নিচে আর যাওয়া যাচ্ছে না, তখন আপনাকে আইএসওটা বাড়াইতে হবে। এবং এটাও ডিপেন্ড করবে আপনার ক্যামেরা কতটুক হ্যান্ডেল করতে পারে আইএসও, কতটুক আইএসও মানে বাড়ানোতে আপনার নয়েজটা খুব বেশি না আসে, সেটা 800, 1000 এরকম একটা আইএসও ভ্যালু পর্যন্ত হয়তো আপনি যেতে পারবেন। এভাবে আপনি অ্যাডজাস্ট করবেন হচ্ছে লাইটনিংয়ের যে ইন্টেন্সিটিটা, আর ফোরগ্রাউন্ডটা অ্যাডজাস্ট করবেন এক্সপোজার টাইম দিয়ে। ক্লিয়ার? এই হচ্ছে আপনার ক্যামেরা সেটিংস। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু আপনাকে অনেকগুলো ছবি তুলতে হবে, আপনি জানেন না যে কখন লাইটনিংটা এক্স্যাক্টলি হবে। আপনি যদি ওয়েট করে করে শাটার মারতে চান, জীবনেও সেটা সম্ভব না, লাইটনিংকে ওইভাবে আপনি ধরতে পারবেন না। সো আপনাকে যে মেথডটা ফলো করতে হবে সেটা হচ্ছে আপনাকে টাইম ল্যাপস মুডে ছবি তুলতে হবে, ইন্টারভাল মুডে ছবি তুলতে হবে। তো এটা ম্যাক্সিমাম মোবাইল এবং ম্যাক্সিমাম ক্যামেরাতে এখন বিল্ট ইন থাকে ফাংশনটা। তারপরেও আপনার ক্যামেরায় যদি এটা না থাকে, তাহলে আপনি ইন্টারভালোমিটার নামে একটা জিনিস কিনতে পাওয়া যায়। আগে যখন এত অ্যাডভান্স ফিচারগুলো ক্যামেরাতে ছিল না, ফটোগ্রাফাররা এটা ইউজ করতো। তো ইন্টারভালোমিটারও আপনি কিনে নিতে পারেন, খুব বেশি দাম হয় না এগুলোর। ওইটা দিয়ে আপনি টাইম ল্যাপস মুডে ছবি তুলতে পারেন। এভাবেই আপনি স্টেডি একটা কম্পোজিশনে, স্টেডি একটা ফ্রেমে আপনি ছবিটা তুলতে থাকবেন, এবং এর মধ্যেই আপনার কোনো ছবিতে লাইটনিং হবে, কোনো ছবিতে হবে না, এই আর কি। আর লাস্টলি হচ্ছে জেনারেল কিছু ইনস্ট্রাকশন, যেমন অবশ্যই আপনার ক্যামেরায় ফুল চার্জ রাখবেন, স্পেয়ার ব্যাটারি থাকলে সেটাও রাখবেন, এবং আপনার মেমোরি কার্ড একদম ফ্রি রাখবেন। কারণ হচ্ছে আপনি, বাই দ্য ওয়ে, আপনি অবশ্যই চেষ্টা করবেন ছবিগুলোকে তোলার, কারণ এটা একটা রাতের বেলার ছবি এবং হাই ডাইনামিক রেঞ্জের ছবি, কোনোটাতে লাইটনিংয়ে আলো বেশি, কোনোটাতে আলো কম। তো এই জন্য আপনাকে তুললে আপনি ছবিগুলোকে অ্যাডজাস্ট করতে সুবিধা হবে। তো আপনি যেহেতু অনেকগুলো ছবি তুলছেন, আপনার মেমোরি কার্ডটাকে অবশ্যই ফ্রি রাখতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনি একটা ফিক্সড কম্পোজিশন, একটা ফিক্সড ফ্রেমেই আপনাকে ছবিগুলো তুলতে হবে পরে স্ট্যাক করার জন্য। না হলে আপনি যদি কম্পোজিশন চেঞ্জ করেন, স্ট্যাক করতে পারবেন না। এখন এখানে একটা মজার ব্যাপার হয়, প্রতিবারই আমার ক্ষেত্রে হয়, আমি যখন লাইটিংয়ে ছবি তুলতে চাই, সেটা হচ্ছে আমি ধরেন যে এই ফ্রেমটা আমি করে আমি ছবিটা তোলার চেষ্টা করছি, আমি দেখলাম যে এখানে বজ্রপাত হচ্ছে। তো 10-15 মিনিট ধরে আমি ছবি তোলার পরে আমি নোটিস করলাম যে ঠিক এই ফ্রেমে না, এই বরাবর বজ্রপাত এখন বেশি হচ্ছে। এখন আমার কন্টিনিউয়াসলি মনে হচ্ছে যে আমি ক্যামেরাটাকে ঘুরায় ফেলি। প্রবলেম হচ্ছে, আপনি যদি একবার ক্যামেরাটা ঘুরায় ফেলেন, এই কম্পোজিশনে নিয়ে আসেন, তাহলে এতক্ষণ ধরে এখানে আপনি যে কয়টা লাইটনিংয়ের শট পাইছেন, এগুলাকে আপনি এটার সাথে স্ট্যাক করতে পারবেন না। অ্যাটলিস্ট মানে স্ট্যাকিং বলতে যেটা বোঝায় সেটা করা সম্ভব হবে না, তখন কম্পোজিট করতে হবে। তো এই জন্য হচ্ছে যতই মন চাক ফ্রেম চেঞ্জ করবেন না, আর যদি চেঞ্জ করেনও, সেটা হচ্ছে আপনার ওই আগের ছবিগুলোকে ইগনোর করে ফেলতে হবে তখন, যে আমি এভাবেই নতুন করে এভাবেই আমি ছবি তুলব। আর ছবি তোলার জন্য টেস্ট অ্যান্ড ট্রায়াল করতে হবে, মানে হচ্ছে আপনি বেশ কয়েকটা ছবি আগে তুলে নেবেন আপনার ক্যামেরা দিয়ে, একটা বেস সেটিংস আপনি সেট করে নেবেন। ফর এক্সাম্পল, আমি আপনাদেরকে একটা জেনারেল একটা শহরে যেহেতু একটু আলো থাকে ফোরগ্রাউন্ডে, শহরের জন্য একটা বেস সেটিংস দেই। এটা অবশ্যই ইউনিভার্সাল না, বাট একটা বেস সেটিংস আপনাকে দিচ্ছি যেটাতে আপনি শুরু করতে পারবেন। আপনি অ্যাপারচার রাখবেন হচ্ছে অ্যারাউন্ড 4, ওকে, 4-এর ঘরে অ্যাপারচার রাখবেন, আইএসও রাখবেন 400, এক্সপোজার টাইম রাখবেন 4 সেকেন্ড, ওকে। এই সেটিংসটা দিয়ে আপনি ছবি তোলা শুরু করবেন। শুরু করে আপনি দেখবেন যে আপনার ফোরগ্রাউন্ডের লাইট কি খুব বেশি কিনা, বজ্রপাতে খুব বেশি লাইট আসছে কিনা, এরকম কয়েকটা ট্রায়াল শট নিয়ে তারপরে হচ্ছে আপনি ফাইনাল ছবি তোলার জন্য সেটিংসটা রেডি করবেন। সো এখন আপনার সব রেডি, চলুন আমার তোলা এই ছবিগুলোর এডিটিং প্রসেসটা দেখাই। সো এইখানে হচ্ছে আমি যে ছবিগুলো তুলেছিলাম, সেই বজ্রপাতের ছবিগুলো সব একসাথে ইন্ডিভিজুয়াল ছবি, দেখেন
সব আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল ছবি। এগুলোই সব ছবি না, টোটাল ছবি তুলেছিলাম আমি প্রায় 800। তার মধ্যে এরকম বজ্রপাত ধরা পড়ে এরকম ছবি ছিল হচ্ছে এই যে 58টা, রাইট? তো এই 58টা ছবি, 58টা না, অ্যারাউন্ড 50টা ছবি স্ট্যাক করে হচ্ছে মানে আপনার থাম্বনেইলের যে ছবিটা, এই ছবিটা বানানো। আমি অতগুলো ছবি নিয়ে এখন এডিট করতে যাব না, তাহলে আরও বেশি টাইম কনজিউমিং হয়ে যাবে ব্যাপারটা। আমি অ্যারাউন্ড 10টা ছবি নিয়ে আপনাদেরকে দেখাবো প্রসেসটা কী। সো এইভাবে আপনি আপনার পছন্দের ছবিগুলো ফটোশপ বা লাইটরুমে একসাথে ওপেন করবেন। এখানে 11টা ছবি ওপেন করা হয়েছে। এখান থেকে আপনি একটা বেজ ইমেজ সিলেক্ট করবেন, যেটার ওপরে আপনি এডিটগুলো করবেন, করে বাকি সবগুলো ছবিতে ওই এডিটটা অ্যাপ্লাই করবেন, সিঙ্ক করবেন। তো এটা হচ্ছে আমার বেজ ইমেজ। আর আমি এখানে খুব ডিটেইলে এডিটিংয়ে যাব না, সময় বাঁচানোর জন্য স্পেশালি। কালার গ্রেডিং এবং বাকি সব কিছু হচ্ছে ভেরি পার্সোনাল প্রেফারেন্স, ওইটা আপনার যেরকম মনে হয় আপনি করে নেবেন। আমি জাস্ট এই লাইটনিংয়ের ছবিগুলোকে কীভাবে স্ট্যাক করে এই প্রসেসটা আমি আপনাকে আসলে দেখাইতে চাচ্ছি শর্টকাটে। তো আমি খুবই অল্পর ওপরে বেসিক কিছু এডিট আমি আপনাদেরকে দেখাবো। সো আমি হাইলাইটটা কমায় নিয়ে আসবো, যেহেতু আমার লাইটনিংয়ের ওখানে লাইটটা খুব বেশি, এবং কিছুটা শ্যাডো বাড়াবো, খুব বেশি না, অ্যারাউন্ড একটুক। আর হচ্ছে আমি অনেকখানি ডিহেইজ অ্যাড করবো, 20%-এর মতো। আর হচ্ছে আমি টেম্পারেচারটা একটু কমায় নিয়ে আসবো, আমি আরেকটু কোল্ড একটা টোন নিয়ে আসার চেষ্টা করবো এই ছবিটাতে, অনেকটা এরকম। টিনটা একটু বাড়ায় একটা পিঙ্ক ভাইব নিয়ে আসবো। সো অ্যাজ ইউ ক্যান সি, এটাই আমি খুব তাড়াহুড়ো করছি, বাট এটা হচ্ছে আমার বেজ ইমেজের ইনিশিয়াল এডিটিং। এর সাথে হচ্ছে ক্যামেরা কারেকশন যদি অ্যাপ্লাই না হয়, হ্যাঁ প্রোফাইল কারেকশন অ্যাপ্লাই করা হয়েছে, আর ক্রোমাটিক অ্যাবারেশনটা রিমুভ করে দিব। সাথে জাস্ট একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট আমি অ্যাড করতে চাচ্ছি শুধুমাত্র উপর পার্টের জন্য, এরকম। এখানে আমি মিড টোনটাকে একটু কমাই দিব, এই যে এই মিড টোনটাকে একটু কমাই দিব, দিয়ে আমি হাইলাইটটাকে প্রিজার্ভ করব, সামথিং লাইক দিস। ওকে, সো এই হচ্ছে আমার বেজ ইমেজ বিফোর আফটার। এই সেটিংসটা আমি এখন সবগুলো ছবিতে অ্যাপ্লাই করব। সো আপনি কন্ট্রোল অল দিয়ে সবগুলো সিলেক্ট করে যে কোনো একটাতে সেটিংসে গিয়ে আপনি বলবেন সিঙ্ক সেটিংস, এবং আপনি যে যে সেটিংসগুলো অ্যাপ্লাই করেছেন সেগুলো অবশ্যই সিলেক্ট করতে ভুলবেন না। সো আমি মাস্কিং করেছি, আর এখানে তেমন কিছুই করিনি। সো ওকে, এখন এই সেটিংসটা সবগুলো ছবিতে অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, সো সবগুলো ছবিতে আমার এই বেজ সেটিংসটা, ইনিশিয়াল সেটিংসটা অ্যাপ্লাই হয়েছে। এখন হচ্ছে সবগুলো ছবিকে আমি ফটোশপে ওপেন করে নেব। ফটোশপে যেহেতু আমি ক্যামেরার অতে কাজ করছি, ফটোশপে ওপেন করলে এখন ছবিগুলো ওপেন হবে হচ্ছে ইন্ডিভিজুয়াল ইমেজ হিসেবে। আর যদি আপনি লাইটরুমে কাজ করেন তাহলে আপনি ওপেন অ্যাজ লেয়ার্স করতে পারেন, যেটা আরও সহজ, কারণ আমি ইভেনচুয়ালি আমাকে লেয়ার আকারেই ছবিগুলোকে নিয়ে আসতে হবে স্ট্যাক করার জন্য। ওকে, সো এখানেই ইমেজ আকারে সবগুলো ওই 11টা ছবি আমার এখানে ফটোশপে ওপেন হয়েছে, ইনিশিয়াল যে এডিটটা করা ছিল, ইনিশিয়াল যে সেটিংসটা অ্যাপ্লাই করা ছিল সেটার উপরে। এখন এই সবগুলো ছবিকে আমাকে লেয়ার আকারে আমার যে বেজ ইমেজ এইটার উপরে নিয়ে আসতে হবে, অনেকটা এভাবে। এটাকে সিলেক্ট করে নিয়ে আসলাম, এরকম করে আমার সবগুলো নিয়ে আসতে হবে। তো আমি সময় বাঁচানোর জন্য একবারে দেখাই দিচ্ছি আপনাদেরকে। সো এখন এখানে আমার বেজ ইমেজের উপরে বাকি সবগুলো ছবি লেয়ার আকারে নিয়ে আসছি এখানে। এখন এগুলো সবগুলোর আমি ব্লেন্ডিং মুডটা চেঞ্জ করব। ব্লেন্ডিং মুড চেঞ্জ করার মাধ্যমে আমি এটাকে বজ্রপাতের ছবির মতো করে এক ছবিতে নিয়ে আসব, রাইট? সো ব্লেন্ডিং মুড কি এই ব্যাখ্যায় আমি এখন যাচ্ছি না, জাস্ট বজ্রপাতের জন্য যেটা দরকার সেটা হচ্ছে আপনি ব্লেন্ডিং মুডে ড্রপ ডাউন মেনুতে যাবেন এবং লাইটেন। দিস ইজ ওয়্যার দ্য ম্যাজিক হ্যাপেন্স। দেখেন আপনার বজ্রপাতের ইন্ডিভিজুয়াল শুধুমাত্র বজ্রপাতটাই আপনার এখানে চলে আসবে এই ব্লেন্ডিং মুডটা অ্যাপ্লাই করলে। তো এরকম করে একটা একটা করে আমি সবগুলোকে করতে থাকি। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। ধরেন এই যে এই লেয়ারটা আসার পরে দেখেন একটা হেলো টাইপের আসছে, এখানে একটা মেঘ ছিল এবং এই যে আগের
এই লেয়ারটার সাথে এই লেয়ারটায় একটা মেঘ ছিল এই জায়গাটায়, এবং এরপরে এই লেয়ারটাতেও এই জায়গাটাতে একটা মেঘ থাকার কারণে দেখেন একটা রাফ একটা এজ চলে আসছে, একটা হেলো আসছে, দেখেন এই যে। তো এটা অনেক সময় আনরিয়েলিস্টিক লাগে। আপনি যদি এটা পছন্দ করেন দ্যাটস ফাইন, বাট আপনি যদি এটা না চান, আপনি যদি এই জিনিসটাকে আরও স্মুথ রাখতে চান, তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এটার ব্লেন্ডিং অপশনে যাবেন, গিয়ে এখানে আপনি এটার কারেন্ট লেয়ারের ডার্ক যে স্লাইডারটা আছে, ডার্কনেস স্লাইডারটা, সেটাকে অনেকখানি টেনে নিয়ে আসবেন এভাবে। এরপরে হচ্ছে আপনার অপশন সিলেক্ট করে এটাকে স্প্লিট করে নিয়ে আসবেন যাতে জিনিসটা রাফ না থাকে। আমি ডিটেলে যাচ্ছি না কীভাবে কাজ করে, আপনি জাস্ট দেখেন। এরপরে আপনি এটা সম্পর্কে গুগল করলেই আপনি পেয়ে যাবেন যে আপনার ব্লেন্ডিফ, এটাকে বলে হচ্ছে ব্লেন্ডিফ কীভাবে কাজ করে। তো এটা করার মাধ্যমে দেখেন আমি কি করলাম, আমি ওই রাফ এজটাকে দূর করে ফেললাম। দেখেন আমার বজ্রপাতটা কিন্তু আছে, এইটা ওই লেয়ারের বজ্রপাত, কিন্তু এই রাফ এজটাকে আমি দূর করে ফেললাম। এই যে, ইন্টারেস্টিং না? তো এভাবে আপনি কোনো আননেসেসারি হেলো বা গ্লো যদি থাকে সেটাকে রিমুভ করে ফেলতে পারবেন। এখন আমি বাকিগুলোকে একবারে ব্লেন্ড করে আপনাদেরকে সরাসরি রেজাল্টটা দেখাই। এই যে, ব্যাস, আমার এখন সবগুলো বজ্রপাতের ছবি একসাথে স্ট্যাক করা হয়ে গিয়েছে। এরপরে আপনার যদি কোথাও কোনো সন্দেহ থাকে, কোনো সমস্যা মনে হয়, কোনো হেলো থাকে, লাইটের প্রবলেম থাকে, তাহলে আপনি ওইটা আলাদা করে ওই যে ব্লেন্ডিফ দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। সো এই যখন আমার সবগুলো লেয়ার রেডি হয়ে গেল, এখন এই সবগুলো লেয়ারকে আমি মার্জ করে একটা সিঙ্গেল লেয়ার বানাবো। তো সেটার জন্য আপনি যেটা সিলেক্ট করবেন, শিফট অপশন কমান্ড ইকো, এটা হচ্ছে ম্যাকের জন্য। আপনি উইন্ডোজের জন্য হচ্ছে শিফট অপশন কন্ট্রোল ইকো, মানে আর কি। তো এর মাধ্যমে আপনি এই যে এটা ফাইনাল লেয়ার পেলেন, এটা হচ্ছে আপনার ফাইনাল লেয়ার। এটার উপরে এখন আপনি যেমন এখানে রিমুভ টুল দিয়ে আপনি এটাকে রিমুভ করবেন, এটাকে রিমুভ করবেন, এবং ফাইনালি এই ছবিটাকে আপনি কালার গ্রেডিং, লাইট অ্যাডজাস্টমেন্ট, আপনার পছন্দ মতো যা যা মনে হয় আপনি করবেন। সেটা করার মাধ্যমে আপনি ফাইনাল আউটপুটটা পাবেন। কিন্তু লাইটনিংয়ের স্ট্যাকিংয়ের প্রসেসটা হচ্ছে এটা। আই হোপ দিস হেল্পড ইউ। থ্যাংক ইউ।